আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। অবশেষে নিজেদের বাড়িতে ফিরল সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছে প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে তারা। আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের সঙ্গে বাড়ি ফিরে যায় নাবিকরা। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। আবেগ আপ্লুত এক পরিবেশ। নাবিকদের চোখে ছিল পানি, মুখে হাসি। প্রিয়জনকে বুকে জড়িয়ে যেন শেষ হয় দীর্ঘদিনের এক অপেক্ষার পালা। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম বন্দরের জেটিতে দেখা যায় এমন দৃশ্যের। এ সময় দেশের মাটিতে পা রাখেন সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর 23 নাবিক। কুতুবদিয়া থেকে এমভি জাহাজমণি লাইটার জাহাজে করে নাবিকদের আনা হয় বন্দর জেটিতে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন স্বজন, বন্দর ও জাহাজ কর্তৃপক্ষ। জেটিতে নামার পর নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দীর্ঘদিন পর প্রিয়জনকে পেয়ে খুশিতে আত্মহারা হন স্বজনরা। কারো কারো চোখের কোণে দেখা মেলে আনন্দ অশ্রু। একটা অফিসার ক্ষতি না হয় তো ওই দিকে আমি নজর রাখছিলাম, সেফটি অফ লাইফটা আমি প্রাধান্য দিয়েছিলাম। এটা আসলে বাংলাদেশের জয়। আমাদের দেশের মানুষরা দেশে ফিরে এসে সমুদ্র জয় করে, এটি বাংলাদেশের জয়। ওই মুহূর্তগুলো মনে হতো যে শেষ, আজকে বোধহয় আমরা আর ফিরে যাব না। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা খুবই ভালো ফিল করতেছি, খুবই ভালো। এই আবেগ অনুভূতি প্রকাশ করা যাবে না। এই সময় সমুদ্রপথে জলদস্যুদের তৎপরতা রুখতে আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানান জাহাজ কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মান অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী যেটা করা দরকার ওগুলো আমরা করছি, এবং নতুনভাবে আমরা যেটা করছি গার্জিয়ান সিস্টেম বলে একটা সার্ভিস প্রোভাইডার, ইটস এ প্যাকেজ, যেটা নাকি আমাদের জাহাজগুলোর উপর থেকে স্ক্যানিং করে আশেপাশে কোনো জাহাজ থাকলেও ওইটা কোনো কিছু যদি থাকে আমাদের ক্যাপ্টেনকে আগাম জানিয়ে দেয়। গত 13 এপ্রিল মুক্ত হয়ে কয়লা নিয়ে 22 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যায় এমভি আবদুল্লাহ। সেখানে কয়লা খালাসের পর 53,000 মেট্রিক টন চুনাপাথর নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন নাবিকরা। ইমরুল কায়েস, আরটিভি। 3 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শ্রীলঙ্কা থেকে বেলা 11:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে আমেরিকান দূতাবাসে যান এই কর্মকর্তা। এ সময় সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ঢাকা সফরকালে ব্যবসা বাণিজ্য, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষা সহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে। লু ঢাকা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন। কোনো স্যাংশন আর ভিসা নীতির কেয়ার করে না সরকার। এমনকি কোনো দেশের নিষেধাজ্ঞা নিয়ে সরকার চিন্তিতও নয় বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি। এদিকে প্রেস ক্লাবে মানববন্ধনে সংহতি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ইসরায়েলি আন্তর্জাতিক লবিস্টদের সঙ্গে যুক্ত হয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আতিকা রহমানের রিপোর্ট। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, কোনো দেশের নিষেধাজ্ঞা বা ভিসা নীতির কেয়ার করে না সরকার। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়েও বিচলিত নন তারা। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছিল, আমরা দাওয়াত করে কাউকে আনছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, পশ্চিমা দেশগুলো রাগ করতে পারে, এই ভয়ে বিএনপির নেতারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন না। বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। নির্বাচনের আগে সরকার নামানোর জন্য সকাল বিকেল বাইতুল মোকাররমের সামনে যেতেন, প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন। কই ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় সমাবেশ করতে তো দেখতে পেলাম না।
হাসান মাহমুদ আরও বলেন, কিছু ইসলামী দল নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করলেও নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছে না, যা অত্যন্ত লজ্জাজনক। আতিকা রহমান, RTV, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ কারো উপর নির্ভর করে না। আন্দোলনের মাধ্যমে তারাই গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে বিএনপি বিশ্বাস করে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুর বাংলাদেশ সফর নিয়ে তিনি একথা বলেন। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিদেশ নির্ভরতায় দেশ পরিচালনাকারীদের স্থান জনগণের মাঝে নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন খান আলামিন। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজু কমিটির সাথে বৈঠক করে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ। পরে বিএনপি মহাসচিব বলেন, আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে তরুণরা ইতিবাচক ভূমিকা রাখবে। ডোনাল্ড ট্রুর সফর সম্পর্কে কথা বলেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই 70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি এটা সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সবকিছুর শেষ আছে এবং নিজেদের পরিণতি সম্পর্কে সরকারের ধারণা থাকা দরকার। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে আর যাই হোক সরকারে থাকতে পারে, কিন্তু জনগণের হৃদয়ের তাদের স্থান হয় না। জনগণ নিঃসংকোচে তাদেরকে ঘৃণা করে। কারণ ডাকাতের ঘরে যদি সন্তান হয়, ডাকাতের ছেলে নিরাপদ থাকতে পারে, গ্রামের মানুষ তো নিরাপদ না। তো সুতরাং হাসিনা, আপনি আপাতত ছায়ায় আছেন, নিরাপদে আছেন, কিন্তু বাংলাদেশটা তো নিরাপদে নাই। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ডোনাল্ড ট্রুর সফর নিয়ে আওয়ামী লীগ উৎসাহী, বিএনপি নয়। খান আলামিন, RTV, ঢাকা। ডেমো ট্রেন ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ। গচ্চা গেছে 650 কোটি টাকা। অত্যাধুনিক ডিজিটাল ডেমো ট্রেন পড়ে আছে রেলওয়ের ভুতুরে জঙ্গলে। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দুর্নীতিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, ডেমো কেলেঙ্কারি নিয়ে শিগগিরই বৈঠক করবে তার মন্ত্রণালয়। আশিকুল আলমের প্রতিবেদন। ঢাকা রেলওয়ে শেড এলাকায় জরাজীর্ণ পড়ে আছে স্বপ্নের ডেমো ট্রেন। খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। লোকোশেডের ভুতুরে জঙ্গলে ডেমোতে মরিচে পড়েছে সিট ও ইঞ্জিনের অংশ ভাঙাচুরা। গাছপালা গজিয়েছে 650 কোটি টাকার ডেমোতে। 35 বছর মেয়াদের ডেমো নষ্ট হয়ে গেছে মাত্র 2 বছরেই। কিন্তু এই ডেমো প্রকল্পের ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ। আর এখন কোনো অবস্থাতেই এগুলো মেরামত করা সম্ভবও নয়। এক একটা ডেমো এখন কঙ্কাল। রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, চীনা ঠিকাদারি কোম্পানির কাছ থেকে যন্ত্রপাতি সংগ্রহ করা আর ডেমো মেরামত বিষয়ে রেলওয়ের পরিপূর্ণ কারিগরি সক্ষমতা না থাকায় জটিলতায় পড়েছে রেলওয়ে। যেগুলো আমাদের আবহাওয়া উপযোগী না, সেগুলো আসলে মনে হয় যে আনাটা সঠিক হয় নাই। এখন এগুলো চালু করতে গেলে যে টাকা লাগবে, এই টাকা দিয়ে এই ট্রেনগুলো চালু করা যুক্তিযুক্ত হবে না, কারণ সেটা আমাদের জন্য লাভজনক হবে না। এগুলো নিয়ে আমরা বসে এ ব্যাপারে আমরা দেখি কি করা যায়। যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান বলছেন, ডেমো ক্রয় পরিকল্পনা থেকে শুরু করে বিদেশে যাওয়া কর্মকর্তা এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা এর দায় এড়াতে পারেন না। সরকারি অর্থ মানেই সাধারণ জনগণের অর্থ। এখন যিনি দায়িত্বরত আছেন, যিনি সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি যদি বলেন যে আমি পূর্ববর্তী এই প্রসেসের সাথে যুক্ত ছিলাম না বা আমি ওয়াকাবহল না, আমার জানা নাই, এটা বলার আসলে সুযোগ নাই। তদন্তটা হওয়া উচিত আসলে একটা নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে। এটা তো আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে জনগণের অর্থের যে নিদারুণ অপচয়ের আমি কথা বলছি সেটি হয়েছে। তো এটা আসলে নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে এই তদন্ত করা উচিত এবং তদন্তের সাথে যারা জড়িত থাকবেন, বিশেষ করে টেকনিক্যাল স্পেসিফিকেশন ছাড়া, কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়া, আমাদের আবহাওয়ার উপযোগী কিনা না দেখে বা ওয়ার্কশপগুলি আসলে প্রস্তুত আছে কিনা, টেকনিশিয়ান প্রস্তুত আছে কিনা, এটা না দেখে এই যে কেনাকাটায় ঝাঁপিয়ে পড়া এবং এই অর্থগুলো যেভাবে অপচয় হচ্ছে, তো এটার পিছনে যারা আছেন, যারা কারিগর আমি বলবো এই ধরনের অপচয়ের পিছনে, তাদের আসলে চিহ্নিত করা উচিত এবং এটা চিহ্নিত করতে গেলে অবশ্যই নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে তদন্ত করা উচিত।
650 কোটি টাকার এই ডেমো ট্রেন কিনতে রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের 8 কর্মকর্তা সুদূর চীনে ছিলেন 1.5 মাস। রেলওয়ে সূত্র বলছে, দেশে ফিরতি পথে তারা শপিংও করেছিলেন বেশ। সমালোচনা উঠলে তদন্ত কমিটি 8 জনকে দায়ী করে। ব্যবস্থা নেয় শুধু একজনের বিরুদ্ধে। বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি তদন্ত কমিটি। এখন প্রশ্ন থেকে যায়, সেই তদন্ত কমিটির বিরুদ্ধেই কি তদন্ত প্রয়োজন? আশিকুল আলম, RTV, কমলাপুর। রাজধানীর স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। মহাখালী বাস স্ট্যান্ডের আশপাশেও অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা রোড সেফটি নিয়ে রাজধানীর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান ডিএমপি কমিশনার। সব পক্ষকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা শৃঙ্খলা আনতে এগিয়ে আসতে হবে সবাইকে। সবুজ জলবায়ু তহবিল অনুদান দেওয়ার পরিবর্তে বাংলাদেশের উপর ঋণের বোঝা চাপাচ্ছে বলে অভিযোগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইপির। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় গঠিত প্রতিষ্ঠানটির তহবিল সহায়তা নীতি বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত বলে জানান টিআইপি। দেশি বিদেশি সংস্থার বাধার কারণে উন্নয়নশীল দেশগুলো সবুজ জলবায়ু তহবিল থেকে বঞ্চিত হচ্ছে বলে গবেষণায় উঠে আসে। সাদিয়া কানিজের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে বছরে ক্ষতি হয় প্রায় 30,000 কোটি টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে এমন তথ্য উঠে আসে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় 2030 সাল পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রয়োজন $1300 বিলিয়ন, যার সিংহভাগ আসার কথা সবুজ জলবায়ু তহবিল থেকে। অথচ চাহিদা অনুযায়ী অর্থ দিচ্ছে না তারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 2025 সাল পর্যন্ত বাংলাদেশের প্রয়োজন অন্তত $12,000 মিলিয়ন, অথচ এখন পর্যন্ত মিলেছে 1200 মিলিয়নেরও কম। জলবায়ু তহবিল নিয়ে গবেষণার পর সোমবার টিআইবি জানায়, এক যুগে এই তহবিলের কার্যক্রম হতাশাজনক। আমাদের জাতীয় সংস্থাগুলোর জন্য তারা ঋণ বেশি দিচ্ছে, আর আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুদান বেশি দিচ্ছে, যেটি পাওয়ার যোগ্যতাই আমি নেই বলে আমি মনে করি। আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে অবশ্যই ঋণ হিসাবে গ্রহণ করা উচিত, কিন্তু সেটা পরিশোধ করার মতো অর্থ তাদের থাকার কথা। আর আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো আমরা ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের যে মোকাবেলার জনিত কারণে আমাদের নিজস্ব জাতীয় অর্থায়নে মোকাবেলা করতে গিয়ে আমাদের ইতিমধ্যেই আমাদের ত্রাহি অবস্থা। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জাতীয় প্রতিষ্ঠানের পরিবর্তে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ফলে যে উদ্দেশ্যে জলবায়ু তহবিল গঠন করা হয়েছিল, ক্ষতিগ্রস্ত দেশগুলো তার সুফল পাচ্ছে না। প্রায় একেবারে নিষিদ্ধ করার মতো একটা জায়গায় তারা কিছু কিছু শর্তাবলী আরোপ করেছে শুরু থেকেই, এবং সেটির সুযোগ নিয়ে তারা কিন্তু আবার আন্তর্জাতিক সংস্থার দিকে ধাবিত হয়েছে। তো যে কারণে এটি এক ধরনের, যার ফলে এটা যে সুফল যাদের পাওয়ার কথা, যে ক্ষতিগ্রস্ত দেশগুলো, তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে প্রত্যাশিত পরিমাণে আসতে পারছে না। ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। এখনই সোচ্চার না হলে জলবায়ু সংকট আরো জটিল হওয়ার শঙ্কা টিআইবির। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিভিন্ন ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানিতে ঘাপটি মেরে বসে আছে জামাতুল আনসার ফিল হিন্দার সার্কিয়া সদস্যরা। মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য এখনো পার্বত্য এলাকায় পাঠাচ্ছে তারা। এই জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের 2 নেতা সহ 3 জনকে গ্রেপ্তারের পর এসব কথা জানিয়েছে ডিবি। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে এখনো পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানানো হয়। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। শারীরিক কসরত সহ মার্শাল আর্ট ট্রেনিং এবং জিহাদের বিষয়ে জিহাদি প্রশিক্ষণ গ্রহণ করি। গহীন পাহাড়ে কুকি চীনের আস্তানায় 1 বছরের বেশি অবস্থান করেন জঙ্গি সংগঠনের এই সদস্য। জানাচ্ছিলেন সে সময়ের অভিজ্ঞতার কথা। মার্শাল আর্ট থেকে শুরু করে অস্ত্র চালানো এবং গহীন পাহাড়ে টিকে থাকার কৌশল গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ নেন জামাতুল আনসার ফিল হিন্দার সার্কিয়ার এ জঙ্গিরা। ওইখানে জঙ্গলে টিকে থাকার ট্রেনিং, ওইখানে জঙ্গলে কিভাবে যুদ্ধ করতে হবে, বিভিন্ন গ্রুপের সঙ্গে ওইখানে যদি কেউ এসে ওইখানে অস্ত্রের ট্রেনিং হয়। ডিবি পুলিশ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গি সংগঠনটির নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও এখনো মাঠ পর্যায়ে কর্মী সংগ্রহ করছে তারা।
সংগঠনটির শীর্ষ পর্যায়ের 2 নেতাসহ 3 জনকে গ্রেপ্তারের পর এসব কথা জানিয়েছে ডিবি। 2020-21 সালে হিন্দাল সার্কিয়া দলের সদস্য হিসেবে তারা একত্রিত হচ্ছিল এবং সামরিক প্রশিক্ষণ নিয়েছে পার্বত্য বান্দরবনের এই কুকুচিন নামক বুম সম্প্রদায়ের লোক থেকে। গ্রেফতারকৃত এই লোকগুলো নিজেদেরকে ইসলামের সৈনিক হিসেবে মনে করে তারা প্রিপারেশন নিচ্ছিল গাজওয়াতুল হিন্দ নামক সে ধর্মযুদ্ধের জন্য। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ দেন আরও স্পর্শকাতর তথ্য। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলেও বিভিন্ন ইসলামিক ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানে পরিচয় গোপন করে চাকরি করে যাচ্ছে কেউ কেউ। কর্মী সংগ্রহ করে প্রশিক্ষণের জন্য কুকিচিনের আস্তানায় পাঠানোরও তথ্য রয়েছে। নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য, যে কর্মী সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে, ইসলামিক ইন্স্যুরেন্সগুলোর চাকরি করে, আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নতাবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। গ্রেপ্তারকৃতদের 4 দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলেও জানানো হয় এ সময়। নতুন করে কাকে কে রিক্রুটের তারা পরিকল্পনা করেছিল সেটা আমরা এখন করছি। সুমন তানভীর, RTV, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালী সেনবাগ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বেঙ্গল গ্রুপ ও RTVর পরিচালক সাইফুল আলম দীপু গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মঙ্গলবার সকালে উপজেলার বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ার হাট ফকিরহাটে গণসংযোগ করে আনসার মার্কায় ভোট চান। এ সময় বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইনউদ্দিন মনা, সাধারণ সম্পাদক ইয়াকুব মামুন সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 11তম প্রতিষ্ঠা বার্ষিকীতে SBSE ব্যাংক PLC ডিজিটাল প্রোডাক্টস প্ল্যাটফর্মস SBSE স্মার্ট ব্যাংকিং সার্ভিসেস এর উদ্বোধন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে সেবাটি উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। ব্যাংকের চেয়ারম্যান শফিউদ্দিন শামীম বলেন, ব্যাংকের সার্বিক কার্যক্রম গ্রাহক বান্ধব ও জবাবদিহিমূলক করা হয়েছে। আমানতকারীরাই ব্যাংকটির প্রকৃত মালিক। আমানতকারীদের স্বার্থ রক্ষায় পাহারাদারদের ভূমিকা পালন করছে SBSE ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান নির্বাহী হাবিবুর রহমান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান AKM নুরুল ফজল বুলবুল, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হাফিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামীকাল শেষ হচ্ছে বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন ব্র্যান্ডের সাবস্ক্রিপশন কার্যক্রমের প্রথম ধাপ। গত 28 এপ্রিল শুরু হয় এই কার্যক্রম। মেহরা রহমান সিমরানের রিপোর্ট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত 3 এপ্রিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকোকে মোট 1,500 কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দেয়। বন্ডের অ্যারেঞ্জার IFIC ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে সন্ধানী লাইফ। বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ডের ডিসকাউন্ট রেট 15%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এতে প্রতি 1 লাখ টাকায় মাসিক রিটার্ন আসবে 1,250 টাকা। যে কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করে 1,75,000 টাকা ফেরত পাবে এবং এই 75,000 টাকা তার জন্য মুনাফা। যেহেতু জিরো কুপন বন্ড, এই মুনাফার রেটটা হচ্ছে 15% ডিসকাউন্টে মাসে মাসে ফেরত পাচ্ছে এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এটার আয় কর্মভোগ করে ইনকাম ট্যাক্স এক্সেমশন আছে, যে কারোর জন্য সেটার এফেক্টিভ রেটটা আসলে 15 থেকে অনেক বেশি। অপরিবর্তন ও পুনরুদ্ধারযোগ্য আনসিকিউরড এ বন্ডের লক্ষ্য বাজার থেকে 1,500 কোটি টাকা সংগ্রহ করা। এর মধ্যে 1,000 কোটি টাকা শ্রীপুর টাউনশিপ লিমিটেডকে মায়ানগর প্রকল্প উন্নয়নের জন্য ঋণ হিসেবে দেওয়া হবে। বাকি 500 কোটি টাকা ব্যয় করা হবে বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে। উচ্চ হারের রিটার্নসের কারণে বিনিয়োগটি আকর্ষণীয় হতে পারে, যেখানে 1 লাখ টাকা বিনিয়োগ করলে মূলধন সহ 5 বছরে রিটার্ন আসবে 1,75,000 টাকা। সর্বোচ্চ হারে সবার উপরে। আগ্রহীরা 16900 নম্বরে কল করে অথবা এ সংশ্লিষ্ট প্রচারণায় ব্যবহৃত QR কোড স্ক্যান করে এই বন্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মেহেরা রহমান সিমরান, RTV। ঢাকায় যৌথ পণ্য প্রদর্শনী আয়োজন করেছে মেলোডি অ্যান্ড কোম্পানি অডিও টেকনোলজি অ্যান্ড সলিউশন প্রতিষ্ঠান সেনহাইজার ও নিউম্যান বার্লিন। সকালে রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কয়ারে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় সেনহাইজারের কান্ট্রি ম্যানেজার ও পরিচালক ভিপিন
পুঙ্গালিয়া এবং মেলোডিভ অ্যান্ড কোম্পানি ম্যানেজিং পার্টনার সম্রাট সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীর মাধ্যমে গ্রাহকরা ব্র্যান্ডের অত্যাধুনিক পণ্যগুলো সম্পর্কে জানার সুযোগ পায়। ভারতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। মূলত ইরানের চাবাহার বন্দর নিয়ে ভারতের 10 বছর চুক্তি হওয়ার কারণে এই হুঁশিয়ারি দিল ওয়াশিংটন। সোমবার ওয়াশিংটনের তরফ থেকে জানানো হয়, কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। তেহরানের চাবাহার বন্দর নিয়ে ভারতের সঙ্গে ইরানের চুক্তি হয়েছে, সেই বিষয়টি নজর রাখছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল। অবশেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপুরে মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে 15 সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, যেখানে শান্তর অধিনায়কত্বে সহ অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে। এছাড়া 2 জন অতিরিক্ত ক্রিকেটার নেওয়া হয়েছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। বুধবার দিবাগত রাত 1টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল। বিশ্বকাপের স্কোয়াডে সাইফুদ্দিনের না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। কি কারণে এই অলরাউন্ডার দলে নেই তার কোনো ব্যাখ্যা নেই দেশের অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। এদিকে ইনজুরি আক্রান্ত তাসকিনকে সহ অধিনায়ক করার সিদ্ধান্তে অনেকেই হয়েছেন অবাক। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দল ঘোষণায় বড় চমক বলতে স্ট্যান্ড বাই হিসেবে হাসান মাহমুদের অন্তর্ভুক্তি আর নির্বাচকদের লিস্টে থাকা সাইফুদ্দিনের বাদ পড়া। হাসান মাহমুদের বিষয়ে আলোচনা লম্বা না হলেও সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে আছে অনেক প্রশ্ন। 17 জনের মধ্যে তো সাইফুদ্দিন যেতে পারত। এটা কিন্তু টেস্ট ম্যাচও না, ওয়ানডে ম্যাচও না, টি20 ম্যাচ। ইটস নট নেসেসারিলি এখানে সবাইকে তাসকিনের মতো 140+ বলার হতে হবে। টি20 স্পেশালাইজেশন থাকাটাই জরুরি, কিন্তু অভিজ্ঞতা এবং টি20 স্পেশালাইজেশন। এবং আমাদের প্রধান নির্বাচকের কথাতে বোঝা যাচ্ছিল যে সাইফুদ্দিন একেবারেই ওদের একদম হট লিস্টের মধ্যে ছিল। কিন্তু লিটনকে ফর্মে ফেরাতে তানজিদ তামিমকে যাতে ছিটকে যেতে না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ এই ক্রিকেট বোদ্ধার। তানজিদ তামিমকে যেন দ্বিধায় থাকতে না হয়, ব্যাপারটা যেন এমন না হয় যে লিটন যদি একটু ফর্ম ফিলে পায়, সম্মত আছে ওরা 2 জন ওপেন করবে, শান্ত নাম্বার 3 তানজিদ তামিম ড্রেসিং রুমে থাকবে। এই আবহ যেন তৈরি করা না হয়। এটা যদি হয় তানজিদ তামিম তাহলে খেলতে পারবে না। এদিকে তাসকিনকে সহ অধিনায়ক করায় অবাক হয়েছেন অনেকেই, তবে এটাই প্রত্যাশিত বিশ্বকাপ স্কোয়াড বলছেন কেউ কেউ। এখানে কোনো চমক কিন্তু নেই, বরঞ্চ বলা যেতে পারে যে কিছুটা অবাক হয়েছে যে একজন ইনজুরিগ্রস্ত খেলোয়াড়কে আপনি ভাইস ক্যাপ্টেন হিসেবে দলের সঙ্গে নিয়ে যাচ্ছেন। আপনি জানেন না তিনি কখন ফিট হবেন, কখন ম্যাচ খেলার মতো পর্যায়ে থাকবেন। তাসকিন হচ্ছে কি হাসান মাহমুদি, আর আমার আসিফকে তারা দেখার চেষ্টা করবেন যদি ওর লাগবে বলে আমার আই ডোন্ট থিঙ্ক সো। হাসান মাহমুদ খেলবেন, যদি হাসান মাহমুদ খেলেন এবং ভালো করেন দেন ইট উইল বি অ্যান ইন্টারেস্টিং থিংস টু সি, বিকজ আপনাদের দল চেঞ্জ করার সুযোগ আছে। তবে বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে কারোরই নেই বড় কোনো প্রত্যাশা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। আবাহনী ক্রীড়া চক্রকে 3-0 গোলে বিধ্বস্ত করে ফেডারেশন কাপের ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এগিয়ে যাবার প্রথম সুযোগ পেয়েছিল আকাশী নীলরা, কিন্তু কিংস গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন আবাহনীর ফরওয়ার্ড কর্নেলিয়াস। উল্টো 21 মিনিটে রাকিবের পাস থেকে রবসন রবিনিওর গোলে লিড পায় বসুন্ধরা কিংস। 71 মিনিটে রাকিবের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন দরিয়েলতন। আর ইনজুরি টাইমে আবাহনীর কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিম। 21 মে শিরোপা নির্ধারণ লড়াইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। রাতের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।